প্রথম স্প্রে আর চাপান সার পেয়ে গাছগুলো যখন মনের আনন্দে বাড়ছে, আর আপনিও জমির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যদি কখনো দেখেন পাতাতে কোঁকড়া লেগেছে, আবার কোঁকড়া লাগা গাছ যখন টান দিয়ে তুললেন গোড়াতে যদি দেখতে পান কালো স্পট হয়েছে, সে কালো দাগটা বৃত্তাকার, উপবৃত্তাকার অথবা লম্বাটে চাপ দিয়ে যদি দেখেন যে জল বার হচ্ছে, তাহলে কি করবেন? নমস্কার চাষি ভাই, আপনারা দেখছেন গ্রিন ওয়ে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। ভিডিওর শেষে চাষি ভাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে। তো আসুন সম্পূর্ণ ভিডিও দেখি। এই মুহূর্তে চাষি ভাই আপনার জমিতে আপনি 3 ধরনের পাতা কোঁকড়া রোগ দেখতে পাবেন। আর সেই পাতা কোঁকড়ার কারণটা খুঁজতে গিয়ে আপনি যখন গাছটা তুলবেন নিচে দেখবেন যে গাছের গোড়ায় কালো কালো আপনার স্পট পড়েছে, সেখান থেকে পচা ধরছে। আর সেখানে আপনি যখন চাপ দেবেন দেখবেন একদম জল মতো তরল পদার্থ বার হচ্ছে। তো এই যে সমস্যাগুলো, আপনাদের প্রথমে এই পাতা কোঁকড়ার ধরনগুলো চেনাবো, মানে লক্ষণটা চেনাবো, তারপরে এর কারণটা কি জানবো। কারণ যদি আপনি জানতে পারেন চাষি ভাই, আপনার সমাধান করতে কিন্তু খুব সুবিধা হবে, মানে প্রতিকারের সুবিধা হবে। আর লাস্টে আপনাদেরকে 100% সমাধানের কথা বলবো, যেটা আপনি একটা স্প্রের মধ্য দিয়ে করতে পারবেন এবং 3 দিনে চাষি ভাই ফলাফল দেখতে পাবেন। আপনার পাতা যদি কুঁকড়েও থাকে, সেই পাতাগুলো দেখবেন মেলতে শুরু করেছে। তো প্রথমে চাষি ভাই 3 ধরনের পাতা কোঁকড়ার লক্ষণগুলোকে চিনি। জমিতে আপনি যখন হাঁটবেন সেই লক্ষণগুলো কি হতে পারে, মানে গাছের কন্ডিশন কেমন থাকবে, আসুন সেটা একে একে চিনি। প্রথম সিমটমস, আপনারা যখন আলুটা লাগানোর পর যে চারাটা বার হবে, দেখবেন জন্ম থেকেই চারাটা যেন পাতা কোঁকড়া নিয়ে বার হচ্ছে। ছবিটার দিকে লক্ষ্য রাখুন, বুঝতে পারবেন ঠিক এই রকম। আপনি আশায় থাকছেন যেন গাছটা সারবে, কিন্তু যত দিন যাচ্ছে দেখবেন সেই গাছটা লম্বা মতো হয়ে আগার দিকের পাতা, মাথার দিকের পাতা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, কুঁকড়ে যেন ফুরিয়ে যাচ্ছে, তার পর্বমধ্য লম্বা টাইপ হচ্ছে। 2 নম্বর ধরনের পাতা কোঁকড়ার কথা বলি চাষি ভাই। জমিতে আপনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন ভালো গাছের ভিতরে একটা গাছ যেন বাড়তে পারছে না, সে যেন নিচু হয়ে বসে আছে, ধীরে ধীরে তার টোটাল পাতাই যেন কুঁকড়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে দেখবেন গাছটা নিস্তেজ হয়ে পড়বে, তারপরে ধীরে ধীরে গাছটা যেন ঢলে পড়বে, তার কাণ্ডটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, আস্তে আস্তে দেখবেন ছড়িয়ে যাবে, মাটিতে দেখবেন কাত হয়ে পড়ে যাবে। গাছটা যখন আপনি তুলবেন তখনই দেখতে পাবেন গোড়াতে কালো স্পট দেখতে পাবেন, অর্থাৎ ওখান থেকে খাবারটা উপর অব্দি পৌঁছাচ্ছে না, গাছের স্ট্রেংথ হারাচ্ছে, পাতাগুলো খাবারের অভাবে কুঁকড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে 2 নম্বরের ধরন। আপনি খেয়াল করে দেখবেন যখনই ছোট চারা অবস্থায় নিচের পাতা কিছু ভালো আছে, তারপরে উপরে কুঁকড়ে গেছে, গাছটা তুলে দেখবেন নিচে কালো। এবার 3 নম্বর যে পয়েন্টটা হচ্ছে, গাছগুলো প্রথম চাপান পাওয়ার পর, সার পাওয়ার পর, উপরে স্প্রে পাওয়ার পর গাছগুলো দেখবেন বড় হয়ে উঠছে, যখন একদম ঝকঝকে গাছ, নিচের দিকে পাতা সব ঠিক আছে, জাস্ট মাথায় যে কচি পাতাগুলো আছে সেইগুলো সবে কোঁকড়া ধরছে। এবার আপনি যদি ওয়েট করতে থাকেন তাহলে দেখবেন আস্তে আস্তে নিচের পাতাগুলোও আস্তে আস্তে কুঁকড়ে উপরের দিকে উঠছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কোঁকড়ার যে ধরনগুলো আপনাদের দেখানো হলো, এইবার তার আমরা চাষি ভাই কারণ খুঁজবো। প্রথম যে কারণটা বলা হয়েছিল, মাটি ফুঁড়ে যখন বার হচ্ছে, কোঁকড়া নিয়ে বার হচ্ছে চাষি ভাই, এই কারণ, এর কিন্তু কোনো সমাধান হয় না। তো এটার জন্য আপনারা কোনো দোকানে গিয়ে ওষুধ কিনবেন না, দোকানদার আপনাকে ওষুধ দিয়ে দিতে পারে, কিন্তু অযথা এখানে আপনি খরচ করবেন না। তো এটা হচ্ছে আপনার যে বীজটা আপনারা লাগান না, সেই বীজবাহিত রোগ চাষি ভাই। ওই বীজটাতে কিন্তু গোড়ায় গন্ডগোল আছে, তো সেটা উপর থেকে স্প্রে করে আপনি কোনো প্রকারে কিন্তু সমাধান পাবেন না। যদি আলুর যে বীজটা লাগাচ্ছেন সেটা যদি আপনার বেশি বয়সের হয়, এই সমস্যা দেখা দিতে পারে। বা যেখান থেকে বীজটা এসেছে সেই জমিতে, মানে যে জমিতে তৈরি হয়েছে, সেখানে যদি 20%-এর উপরে আপনার গাছে এই ধরনের সমস্যা ছিল, তাহলে কিন্তু আপনার জমিতে এটা দেখা দিতে পারে। আর 1 নম্বর হচ্ছে, আপনার বীজ যদি ভেজাল হয়, মানে ওর ভিতরে আমাদের বাজারের যে আলুগুলো পাওয়া যায়, ঘরোয়া যে বীজগুলো থাকে, সেটা যদি ভেজাল হয়ে যায়, তার ভিতরে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তো আপনাদের বীজটা হচ্ছে কিন্তু এখানে ফ্যাক্টর, বাইরে থেকে কোনো ওষুধ প্রয়োগ করবেন না, ওই গাছগুলো কিন্তু আর ঠিক হবে না। দ্বিতীয় যে কন্ডিশন, আপনার পুরো জমি একদম সবুজ দেখতে পাচ্ছেন, সেই সবুজের মাঝখানে দেখবেন কিছু গাছ নিস্তেজ হয়ে পড়ছে, সে যেন উপরের দিকে বাড়তে পারছে না। তো সেই গাছটা তোলার পর আপনি দেখলেন যখন গোড়াতে কালো স্পট শুরু হয়েছে, আপনি ভাববেন যে আপনার ছত্রাক দ্বারা আক্রান্ত হয়েছে।
মাটির ভিতরে যে ছত্রাক এবং আপনার ব্যাকটেরিয়া থাকে সেইগুলো কিন্তু প্রথমে গোড়াতে অ্যাটাক করেছে, শিকড় এবং গোড়াতে। সেখানে আস্তে আস্তে কিন্তু পচিয়ে দেবে, কালো স্পট নিয়ে পচিয়ে দেবে। এই যে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার কথা বলা হলো, এর জন্য কিন্তু মানে গাছে আক্রমণের জন্য আমরাও কিছুটা দায়ী থাকি। প্রথম থেকে মাটিটা কিন্তু শোধন করি না। এই মাটি শোধনের জন্য আমরা পয়সা খরচ করতে চাই না। তো আরও একটা কন্ডিশন আছে, দেখুন আমাদের জমিতে যখন আমরা জলসেচ করি, যে বেডটা হবে সেই বেড আপনার হাফ, আপনি টার্গেট রাখবেন হাফ অবধি জল দেব। বেড তো উঁচু করতেই হয়, হাফ অবধি জল দেব, কিন্তু আপনি হাফের অল্প একটু নিচে রাখবেন। 1/3 অংশের থেকে অল্প একটু বেশি জল হবে। এবার সেখানে জলটা রসতে রসতে উপরের দিকে উঠবে। এই রসা সেচ যদি আপনারা দিতে পারেন তাহলে সেক্ষেত্রে সব থেকে ভালো হয়। খেয়াল করে দেখবেন কিছু নিচু ঢালু জমি থাকে, ওপরের দিকে জল দিতে দিতে নিচের দিকে গিয়ে একদম ভেসে যায়, তো সেইখানে আক্রমণটা চাষিভাই বেশি দেখা দেয়। তো এই ক্ষেত্রে আপনাদের জল নিকাশি ব্যবস্থা কিন্তু ঠিক রাখতে হবে। আবহাওয়ার হঠাৎ পরিবর্তন, হঠাৎ বৃষ্টি, প্রচুর পরিমাণে কুয়াশা পড়া, তো ঠিক এই সময় আমাদের কিন্তু সতর্ক থাকতে হয়। তো এই সময় যে লেটেস্ট স্প্রে করতে হয় সেটা আপনাদেরকে লাস্টে প্রতিকারের কথাই বলছি। 3 নম্বর যে কন্ডিশন আপনাদের বলেছিলাম, গাছগুলো বড় হয়ে গেছে, নিচের পাতা সব আপনি দূর থেকে বুঝতে পারবেন না, কিন্তু মাথার পাতা সবে কোকড়া হওয়া শুরু করেছে, উপরের দিকে উঠছে। তো এই 3 নম্বর কন্ডিশন যেটা, এটা হচ্ছে আমাদের ভাইরাস ঘটিত। তো এটা হচ্ছে চাষিভাই PLCV পটাটো লিফ কার্ল ভাইরাস অথবা PLRV পটাটো লিফ রোল ভাইরাস, দুটো একই জিনিস। তো এর কারণে আমাদের এটা হয়ে থাকে। তো এর বাহক হচ্ছে চাষিভাই অ্যাফিডস, প্রাথমিক অবস্থায় অ্যাফিডস, তারপর এক গাছ থেকে আরেক গাছে ছড়ায়, সেটা হচ্ছে হোয়াইট ফ্লাই, সাদামাছি। তো আমাদেরকে এইটা নিয়ন্ত্রণে রাখতে হলে অ্যাফিডস আর সাদামাছি এটাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদের ওই ভাইরাসের, আপনারা জানেন যে ভাইরাসের প্রতিকার করা কতটা কঠিন। তাহলে আমাদের যে বাহক, সেই বাহকগুলোকে মারতে হবে, জমি একদম ঝকঝকে পরিষ্কার রাখতে হবে, কীটপতঙ্গ মুক্ত রাখতে হবে, তাহলে কিন্তু এটা ছড়াবে না। এখানে আমাদের প্রতিকার খুব তাড়াতাড়ি কিন্তু দেখা মাত্রই আপনারা জমিতে করে দেবেন। তো আসুন এইবার আমরা ধাপে ধাপে প্রতিকারের কথা বলবো। প্রথম যে পয়েন্ট আপনাদের প্রথমেই বলে দিয়েছি, তার কোনো প্রতিকার হয় না, সেটার আপনার মানে মাটি ফুঁড়ে যেটা বার হয়, বার হওয়ার কোকড়া নিয়ে বার হয়, সেক্ষেত্রে আপনারা কোনো ট্রিটমেন্ট করবেন না, তা সেটা আপনাদের বলে দিয়েছি। কিন্তু দ্বিতীয় যে পয়েন্ট বললাম, গোড়া পচার কারণে যে কোকড়া, আর একটা হচ্ছে আপনার ওপরে সাদামাছি অ্যাফিডসের কারণে যে কোকড়া, দুটো ট্রিটমেন্ট আমরা একসাথে করব। আপনি মনে করতে পারেন আমার জমিতে গোড়া পচা লাগেনি, কালো স্পট হয়নি, তাহলে আমি তো মানে এই স্প্রেটা নাও করতে পারি। দেখুন চাষিভাই, এখানে আপনার প্রিভেন্টিভ কেয়ার হচ্ছে। সামনে যে আবহাওয়াটা আসবে দেখবেন কুয়াশার পরিমাণ বাড়বে, তারপর আপনি যখন জলসেচ যদি ভুলবশত করে থাকেন, একটু ওভারডোজ হয়ে যায় জলের, তাহলে সেক্ষেত্রে কিন্তু লাগতে পারে। তো আমার প্রিভেন্টিভ কেয়ার নিতে কোনো তো ক্ষতি নেই, একটা মাত্রই তো স্প্রে। তো এই সময় যে স্প্রেটা হবে সেই স্প্রের কথা আপনাদের বলি। লেটেস্টে যে স্প্রেটা হচ্ছে দ্বিতীয় এবং 3 নম্বর কন্ডিশন পাতা কোঁকড়ার জন্য একসঙ্গে, যেটা সেটা প্রথমে আপনাদেরকে বলবো ফাঙ্গিসাইডের কথা, এটা ব্যাকটেরিয়া নাশকের কথা। দেখুন ফাঙ্গিসাইড এই সময় মানে 40 দিনের আগ পর্যন্ত এই পর্যায়ে যেটা ফাঙ্গিসাইড আপনারা দেবেন, সে প্রিভেন্টিভ কেয়ার হোক আর কিউরেটিভ কেয়ারের জন্য হোক, সব থেকে লেটেস্ট যেটা সেটা হচ্ছে ক্যাপ্টেন গ্রুপের আপনার ফাঙ্গিসাইড। তো এই ক্যাপ্টেন গ্রুপের ফাঙ্গিসাইডের ভিতরে প্রথম সব থেকে যেটা মানে নাম আসে যার, সেটা হচ্ছে তাকত। এই টাটা প্রোডাক্ট তাকাত, এর ভিতরে দেখুন টেকনিক্যাল আছে ক্যাপ্টেন 70% এবং হেক্সাকোনাজল 5%। এই ছত্রাকনাশকটা চাষিভাই আলুর ক্ষেত্রে ভীষণভাবে কার্যকারী, কারণ আলুতে প্রধানত যে রোগগুলো দেখা যায়, আর্লি ব্লাইট, লেট ব্লাইট, ডাউনে মিলডিউ, পাউডারে মিলডিউ, অ্যানথ্রাকনস, প্রায় সমস্ত ধরনের রোগের সাথে কিন্তু লড়াই করে। প্রিভেন্টিভ, কিউরেটিভ এবং এরিডিকেটিভ 3টি পর্যায়ে আপনারা ব্যবহার করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে 15 লিটার জলে 35 গ্রাম আপনারা ব্যবহার করুন, সুন্দর কাজ পাবেন। যদি না পান, আদামা কোম্পানির আর একটা দারুণ ওষুধ সমীর ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করুন, যার টেকনিক্যাল টেবুকোনাজল এবং ক্যাপ্টেন। আদামা কোম্পানির কাস্টোডিয়াও ব্যবহার করতে পারেন, অ্যাজোক্সট্রোবিন 11%, টেবুকোনাজল 18.3% আছে। প্রতি লিটার জলে 1 ml করে ব্যবহার করবেন। বাংলাদেশের চাষিভাই, আপনাদের ওদিকে ক্যাপ্টেন টেকনিক্যালের কোনো ওষুধ যদি না পাওয়া যায়, তাহলে আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করুন, অ্যাজোক্সট্রোবিন এবং ডাইফেনকোনাজল, এটাও কিন্তু ভালো কাজ করবে। তো এই যে 4টি ওষুধ এই পর্যায়ের সব থেকে সেরা ওষুধ। আপনাদের টার্গেট থাকবে প্রথম দুটো ক্যাপ্টেন গ্রুপের ফাঙ্গিসাইড, এই দুটো বেটার কাজ হবে। এবার এর সঙ্গে আপনারা কি মেশাবেন? এর সঙ্গে মেশাবেন একটা মানে ব্যাকটেরিয়া নাশক, আপনারা কাসুগামাইসিন ব্যবহার করতে পারেন।
বাংলাদেশে আপনারা কাসুগামাইসিন কাসুমিন নামে পেয়ে যাবেন। এর ডোজ দেবেন 15 লিটার জলে 20 ml মতো। আরও একটা উপাদান মেশাতে হবে, সেটা কি দেখুন চাষি ভাই। এবার আমাদের লিফ কার্ল ভাইরাসের যে কারণের কথা বললাম, অ্যাফিডস এবং যে সাদামাছি, তো এটা মারার জন্য আপনারা বুঝতেই পাচ্ছেন লেটেস্ট ওষুধ কি হতে পারে। আপনারা ধারণা তৈরি করে ফেলেছেন, তবু আমার সাথে মিলিয়ে নিন। সব থেকে বেটার যেটাই কাজ হয় সেই টেকনিক্যালের কথা আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই লিফ কার্ল ভাইরাস মারার জন্য, অ্যাফিডস হোয়াইট ফ্লাই কন্ট্রোলের জন্য আপনাদের প্রথম একটা টেকনিক্যাল যেটা বলবো, কনফিডার বায়ার কোম্পানির 17.8% এসএল ফর্মে আছে কনফিডার ইমিডাক্লোরাপিড, যার টেকনিক্যাল বলে দিলাম ইমিডাক্লোরাপিড। কোম্পানি ভালো দেখে নেবেন, ভালো কাজ পাবেন। ওষুধের পরিমাণও কম লাগে, কাজও কিন্তু ভালো হয়। বায়ার কোম্পানির কনফিডার। আর এর সঙ্গে যেটা মেশাবেন সেটা হচ্ছে ফিপ্রোনিল 5% এসসি। 5% এসসি দেখুন জাম্পের ভিতরে পাওয়া যায়, ওটা তো WG ফর্মে পাওয়া যায়, গ্র্যানুলি দানাদার আকারে। আমি বলবো এখানে এসসি ফর্মে, লিকুইড ফর্মে যেটা আছে সেটা আপনারা নেবেন। তাহলে কনফিডার আর হচ্ছে আপনার ফিপ্রোনিল, এটা আপনারা মেশাতে পারেন দুটো। পরের কম্পোজিশনের কথা বলছি দেখুন। পরের একটা লেটেস্ট ওষুধ সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির এলিকা। দেখুন এর ভিতরে আছে ল্যামডা সাইহালোথ্রিন আর থাইমাটাক্সাম আছে। ল্যামডা সাইহালোথ্রিন আর থাইমাটাক্সাম এই দুটোও কিন্তু আপনার সাদামাছি, অ্যাফিডস এর যা সিডসের জন্য কিন্তু খুব সুন্দর কাজ করে। 3 নম্বর আরও একটা ওষুধের কথা বলবো, সেটা হচ্ছে সোলেমান। তাহলে আপনাদের 3টি ওষুধের কথা বললাম। গতবারে বেটার রেজাল্ট কাজ করেছিল দেখুন সমস্ত কোকড়া রোগের জন্য, করলা বলুন, তারপরে আমার ফুলকপিতে কোকড়া, তারপরে আপনার আলুর কোকড়া, সমস্ত কোকড়া রোগের জন্য বেটার একটা ওষুধের কথা বলি, সেটা হচ্ছে রনফেন। তাহলে আপনাদের আর মেশাতে হবে না। দেখুন রনফেনের ভিতরে 3টে টেকনিক্যাল আছে। একটা হচ্ছে ডাইনোটেফুরান, আরেকটা হচ্ছে ডাইফেনথুরান, আরেকটা হচ্ছে পাইরিপক্সিফেন। তো এই 3খানা টেকনিক্যালের ভিতরে দেওয়া আছে, যে কারণে সুন্দর কাজ করে। যদি বেস্ট অ্যাগ্রো কোম্পানির রনফেন পান, আপনারা নিঃসন্দেহে রনফেন ব্যবহার করতে পারেন। তাহলে এই যে ওষুধগুলো বললাম, এই ওষুধগুলো আপনারা আলাদা আলাদা গুলুন। আলাদা আলাদা গুলে নিয়ে তারপরে চার্জারের ভিতরে দিয়ে আপনারা স্প্রে করতে যান। স্প্রে যখন করবেন মানে রোদ থাকা চাই, পাতায় যেন কোনো প্রকারের জল না থাকে। মোটামুটি 10টার দিকে করুন, বা বিকালে আপনারা চাষি ভাই 2টোর দিকে করুন, কারণ এখন 4:30টার পরে দেখবেন সূর্য আর দেখতে পান না আপনারা। সেই কারণে 2টো থেকে স্প্রে করুন। ঘন্টাখানেক যেন পাতায় সুন্দরভাবে মানে খেতে পারে, কুয়াশা পড়ার আগে আগে শুকাতে পারে। তো এটা মাথায় রাখবেন। টোটাল আলুর লাইফ সাইকেলে চাষি ভাই আপনার পাতা কোঁকড়া রোগ লাগবেই না। এই যে স্প্রেটা করলেন, তারপরে যখন আপনি 7 দিন বাদে আবার স্প্রে করতে যাবেন, আলুতে তো আপনার এমনি 7 দিন 10 দিন বাদে আপনারা স্প্রে করে থাকেন, তাহলে এই স্প্রের পরে যখন আপনারা আবার স্প্রে করতে যাচ্ছেন, তো ঠিক সেই সময় যে স্প্রেটা করবেন সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড। কারণ এই কপারের কারণেও কিন্তু পাতা কোঁকড়া লাগে। তাহলে লাইফ সাইকেলে আর কিন্তু দেখবেন কোঁকড়া আপনি দেখতেই পাবেন না শেষ পর্যন্ত। তাহলে এই কপার অক্সিক্লোরাইড আপনারা যেটা ব্লাইটক্স অথবা ব্লু কপার আছে, সেটা আপনারা দিতে পারেন। মোটামুটি 35 গ্রাম আপনারা দেবেন, 15 লিটারে 35 থেকে 40-এর ভিতরে যেন থাকে। আর এর সঙ্গে আপনারা কাসুগামাইসিন মেশাবেন। কপারের ঘাটতি পূরণের জন্য আরও একটা ওষুধের কথা বলি, সেটা হচ্ছে কণিকা। দেখুন ধানুকা কোম্পানির কণিকা, এর ভিতরে কপার অক্সিক্লোরাইড আছে আর আপনার কাসুগামাইসিন 5% একসঙ্গে মেশানো আছে। তো এই দুটোর ভিতরে যে কোনো একটা ওষুধ ফাঙ্গিসাইড রূপে আপনারা ব্যবহার করবেন। অন্য যা আপনারা ভিটামিন যা দিন গাছে, খাদ্য দিন, সেটা আলাদা বিষয়, কিন্তু এই কপারের পূর্তি যেন সেই সময় পূরণ হয়। তাহলে টোটাল আলুর লাইফ সাইকেল আর কোনো কুকড়ে লাগবে না। যখন আপনার গাছে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় ওই রকম গোড়া পচা রোগ লেগেছে, ঠিক আছে, গোড়া পচা রোগ লাগা অবস্থায় আপনারা কোনো প্রকারের এনপিকে, আপনারা কোনো প্রকারের ওপরে যে সিউইড জাতীয় খাবার থাকে, মানে যেটা আপনার বায়োভিটা এক্স বলুন, সাগরিকা বলুন, এই ধরনের কোনো স্প্রে আপনারা করবেন না। প্রথমে 5টা দিন যেতে দিন, রোগটা কমপ্লিট হোক, তার পরের ধাপে এসে পরের স্প্রেতে আপনারা খাবারটা গাছে দেবেন। তাহলে কিন্তু গাছগুলো নিরাপদ থাকবে, না হলে রোগটা ছড়াবে বেশি আরও। আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।